হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির পূর্ণ আলোচনা। তো আমাদের এই অধ্যায়টি সম্পূর্ণ আলোচনা করতে প্রায় 7 থেকে 8টি লেকচার লাগবে এবং প্রত্যেকটি লেকচার 1 থেকে মনে করেন 50 মিনিটের ভিতরে বা 1 ঘন্টা হতে পারে আর কি। তো চলো শুরু করে দিই আমাদের আলোচনাটি। আর একটি কথা হচ্ছে যে এই অধ্যায়টি আমরা এমনভাবে পড়াবো যাতে মনে করেন যে বোর্ডের কোনো এমসিকিউ বা সিকিউ প্রশ্ন আপনি আটকিবেন না। তো এক্ষেত্রে আমাদের অধ্যায় শেষে, সম্পূর্ণ অধ্যায় আলোচনা শেষে আমরা বোর্ডস প্রশ্ন সলিউশন করাবো এবং এমসিকিউ কীভাবে সলিউশন করতে হয় ওইগুলো ছোটোখাটো ট্রিক্সগুলো আমরা দেখে নিব আর কি। তো আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে দিন শেষে আমাদের অধ্যায়গুলো শেষ হয়ে যাবে। এমনি করে আমি চেষ্টা করবো যে 9, 10, 9, 10ম শ্রেণীর সবগুলো অধ্যায়ের পূর্ণ আলোচনা দিতে। তো চলো আমি শুরু করে দিই। আমরা পড়ব হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আমরা পড়ব ত্রিকোণমিতিক অনুপাত। এটার ইংলিশ নাম হচ্ছে যে ট্রাইগোনোমেট্রিক রেশন। তো এই অধ্যায়টি শেষ করতে আমাদের কয়টি লেকচার লাগতে পারে? যে লেকচার লাগবে, নাম্বার অফ লেকচার হচ্ছে 1 থেকে 7টি, 1 থেকে 8টি। তো হয়তো 8টির কম হতে পারে, আবার দেখা যাবে যে শেষ করতে গিয়ে একটু বড় হয় বা যদি ক্লাসগুলো ছোট হয় তাহলে মনে করেন যে 1 থেকে 9টিও লাগতে পারে। তো আচ্ছা, যাই হোক, তো আমি চাইবো যে লেকচারগুলো প্রায় 1 ঘন্টার ভিতরে শেষ করার আর কি। অধৈর্য হয়েন না। আর আপনারা যে ক্লাস করবেন তখন খাতা কলম সাথে নিয়ে বসবেন। তখন আমি যেগুলো পড়াবো ক্লাসে, যেগুলো মানে এক্সাম্পল বা যে অঙ্কগুলো লিখাবো, আপনি খাতায় সাথে সাথে নোট করবেন। আমি ধীরে ধীরে লিখবো, আপনি খাতায় নোট করবেন। তো নোট করলে কি হবে যে পরীক্ষার আগের রাত্রে তো আর আপনি সম্পূর্ণ বই দেখতে পারবেন না। তো যখন আপনি পরীক্ষার আগের রাত্রে আপনার নোট খাতাটি দেখবেন তখন মনে হয়ে যাবে যে হ্যাঁ, ক্লাসে ভাইয়া এই জিনিসগুলো দেখিয়েছিল। তো তখন যদি ওইগুলো জিনিস শুধু দেখেন, যে খাতাটি যদি আপনি শুধু দেখে যান তাতেই হবে, বইয়ের কোনো প্রয়োজন হবে না। তো চলেন আমরা শুরু করে দিই। তো এখানে ত্রিকোণমিতি অনুপাত কথাটির মধ্যেই আসলে আমরা খুঁজে পাই যে এই অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা কি নিয়ে হবে। তো চলেন দেখি আমরা কি আসলে ত্রিকোণমিতিক অনুপাত। দেখেন এখানে দেওয়া আছে 3, অর্থাৎ ত্রিক মানে কিন্তু আপনি জানেন যে 3 কথাটির অর্থ হচ্ছে 3। কোন তো আর আলাদা করে বোঝানোর মতো কিছু নেই। কোন আর মিতিক অর্থাৎ পরিমাপ। মিতিক অর্থ হচ্ছে পরিমাপ। তো ত্রিকোণমিতিক অর্থ কি? 3 কোণের পরিমাপ যেখানে হবে সেটা হচ্ছে আসলে ত্রিকোণমিতি। 3 কোণের পরিমাপ যেখানে করা হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তারপর দেখেন একটা টার্ম আছে যে আমাদের অনুপাত। অনুপাত আসলে কি? অনুপাত হচ্ছে কোনো একটি রাশির সাথে যে কোনো একটি রাশির সাথে অন্য একটি রাশির তুলনা করা। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে সবাই সব কথাগুলো বুঝে নেবেন। দেখেন এখানে দেওয়া আছে যে অনুপাত কি? কোনো একটি রাশির সাথে অন্য একটি রাশির তুলনা করা। তো অনুপাতকে কিন্তু আবার ভগ্নাংশে রূপান্তর করা যায়। অনুপাতকে আবার কি করা যায়? যে ভগ্নাংশেও রূপান্তর করা যায়। অনুপাতকে আবার ভগ্নাংশেও রূপান্তর করা যায়। যদি আমরা এক্সাম্পল হিসেবে কয়েকটি অনুপাত দেখি তাহলে কেমন হয় যে a অনুপাত b = 2 অনুপাত 3।
ঠিক আছে, দেখেন তো আমরা কিন্তু চাইলেই আমরা এটা এভাবে করতে পারি, a/2 ইজ ইকুয়াল টু b/3, a/2 ইজ ইকুয়াল টু b/3, অর্থাৎ এটার জন্য এটা আর এটার জন্য এটা। যদিও এইভাবে না, এটা একটু প্রমাণ আছে আর কি। তো দেখেন আমরা প্রমাণটা একটু দেখি, মানে কিভাবে আসলো আর কি, যে a অনুপাত b আছে, তো আমরা a ডিভাইডেড বাই b লিখতে পারি। অনুপাতকে আমরা ভাগ আকারে, ভগ্নাংশ আকারে, ভগ্নাংশ মানে কি, ভগ্নাংশ মানে হচ্ছে ভাগ করা, ভগ্নাংশ মানে হচ্ছে ভাগ করা, বা ভগ্নাংশ মানে হচ্ছে কোন একটি সংখ্যাকে ভাগ করা আর কি, মানে কোন একটি একটি জায়গা আছে, এই জায়গাকে ভাগ করে দিলাম, এটি হচ্ছে আসলে ভগ্নাংশ। যাই হোক, চলেন তো দেখেন a অনুপাত b আমরা a ডিভাইডেড বাই b লিখতে পারি। তারপর কি লিখতে পারি, যে 2 ডিভাইডেড বাই 3, এই যে 2 অনুপাত 3 ছিল, তো আমরা 2 ডিভাইডেড বাই 3 লিখতে পারি। তারপর কি হয়, যে আর গুণন হয়, যে সুগুণে আর এর সাথে ত্রিগুণ হচ্ছে, তো আমরা কি লিখবো, যে a 3a ইজ ইকুয়াল টু 2b, 3a ইজ ইকুয়াল টু 2b। আমরা চাইলেই এদিকে রে ওইদিকে কিন্তু 2টা b এর সাথে ভাগ আকারে আছে, তো চাইলেই আমরা এই 2 দিয়ে একে আমরা ভাগ করতে পারি। তাহলে কি হয়, a ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, এখানে দেখেন আছে b, আমরা চাইলেই এদিকে 3টা এর সাথে গুণ আকারে আছে, ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ভগ্নাংশ আকারে প্রকাশ, অর্থাৎ একটি অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। দেখেন তারপর যদি আমরা একটা এক্সাম্পল দেখি, p অনুপাত q ইজ ইকুয়াল টু মনে করেন 5:25। আসলে কিন্তু ভগ্নাংশ আকারে এইভাবে প্রকাশ করা যায়। তো আমরা শর্ট ট্রিক্স কি, যে p ডিভাইডেড বাই 5, এদিকের প্রথম সংখ্যা, ওই দিকের প্রথম সংখ্যা, এই দিকের পরের সংখ্যা, ওই দিকের পরের সংখ্যা, q ডিভাইডেড বাই 25। তো যদি এভাবে আসে, যে a অনুপাত b অনুপাত c ইজ ইকুয়াল টু 3:6:9, 3:6:9। লেখাগুলো হয়তো একটু ছোট হয়ে যাচ্ছে, আমি আর একটু বড় করে লেখার চেষ্টা করছি। a অনুপাত b অনুপাত c ইজ ইকুয়াল টু 3:6:9। তারপর দেখেন এখানে আমরা কিভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, যে a অনুপাত a ডিভাইডেড বাই 3, b ডিভাইডেড বাই 6 এবং c ডিভাইডেড বাই 9। এই হচ্ছে আসলে অনুপাতে প্রকাশ, অনুপাত থেকে ভগ্নাংশে প্রকাশ। একটু খাতায় তুলে নিন, আমি তো ধীরে ধীরে বললাম, তবুও আপনারা, আমি সরলাম একটু, আপনারা তুলে নিন। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। দেখেন এখানে ত্রিকোণমিতি হচ্ছে 3 কোণ। তো 3 কোণ অবশ্যই আমার ত্রিভুজ কি ওই সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা থাকতে হবে, ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে দেখেন ত্রিভুজ আসলে কি, ত্রিভুজ কি, ত্রিভুজ হচ্ছে যার 3টি বাহু থাকে। ত্রিভুজ মানে এই যে এখানে যদি আমি একটু জুম করে দেখাই, যে ত্রিভুজ হচ্ছে 3 আর ভুজ হচ্ছে বাহু, ত্রিভুজ হচ্ছে 3 আর ভুজ হচ্ছে বাহু, তো অর্থাৎ 3 বাহু। ত্রিভুজ মানেই 3 বাহু। তবে 3 বাহু যে আমি বললাম, এটা কি এইভাবে বাহুগুলো থাকলে হবে? আসলে কিন্তু হবে না। তো কিভাবে থাকতে হবে, যে এই ডেফিনেশনটা ছোট ক্লাসের হলেও আপনাদের বোঝানোর জন্য খুবই ভালো একটি ডেফিনেশন। 3টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। তো দেখেন এখানে সরল রেখা কিন্তু 2 প্রকার, একটি হচ্ছে সরল রেখা, অন্যটি হচ্ছে বক্ররেখা। রেখা 2 প্রকার। তো সরল রেখা হচ্ছে এই যে সোজা যে
রেখাটা ওইটা হচ্ছে সরল রেখা। সীমাবদ্ধ, সীমাবদ্ধ মানে নির্দিষ্ট কোনো একটি জিনিসের ভিতরে আমাদের থাকতে হবে। যেমন মনে করেন এটা একটা ব্যক্তির জমিন এবং সাথেই অন্য একজন ব্যক্তির জমিন আছে। উপরের যে ব্যক্তির জমিনটি আছে, উপরের যে জমিনটি আছে, উনি কিন্তু চাইলেই অন্যের জমিতে যেতে পারবেন না। উনি কিন্তু ওনার জমির মধ্যে সীমাবদ্ধ। কোনো একটি কাজ যদিও করেন তবে তার জমির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম, যে সীমাবদ্ধ, সীমাবদ্ধ মানে কি তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। তো এই যে আমি ত্রিভুজটি আঁকলাম, এখানে যে ত্রিভুজটি তোমরা দেখছো, যে চাইলেই কিন্তু আমি এই রেখাটি ওইদিকে বাড়াতে পারবো না, চাইলেই আমি এই রেখাটি ওইদিকে বাড়াতে পারবো না, চাইলেই আমি এই রেখাটিকেও অন্যদিকে বাড়ানোর কোনো সুযোগ নাই। তো কি বলেছি, যে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। তো ত্রিভুজ যদি আমরা জানি, তো ত্রিভুজ কত প্রকার এটাও তো একটা কথা চলে আসে। তো দেখেন যে ত্রিভুজ আসলে কিন্তু 6 প্রকার। ত্রিভুজ আসলে 6 প্রকার। এতদিন কিন্তু তোমরা জেনে আসছো যে ত্রিভুজ 3 প্রকার। আসলে ত্রিভুজ 3 প্রকারই, কিন্তু দেখেন ত্রিভুজ 6 প্রকার আমি কোন খাতিরে বললাম, যে ত্রিভুজ জানেন যে বাহুবেদে ত্রিভুজ আছে, আবার আছে কোণ বেদে। বাহুবেদেও ত্রিভুজ আছে, আবার আছে কোণ বেদে। বাহুবেদে ত্রিভুজ কোনগুলো? সমবাহু, সমদ্বিবাহু, আর একটা হচ্ছে বিষমবাহু। তো বাহুবেদে ত্রিভুজ কোনগুলো? সমবাহু, সমদ্বিবাহু, আর হচ্ছে বিষমবাহু। আর কোণ বেদে কোনগুলো? যে সমকোণী, সূক্ষ্মকোণী, আর স্থূলকোণী। এই হচ্ছে আমাদের 6 প্রকার ত্রিভুজ। দেখেন আমি এখানে লিখছি, দেখেন সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আসলে কে? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আসলে কে? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ একে অপরের সমান। অর্থাৎ মনে করেন যে এই যে একটি ত্রিভুজ, এই যে একটি ত্রিভুজ, ত্রিভুজের এই বাহু, এই বাহু, এই বাহু প্রত্যেকটি সমান হবে। এর সাথে এ সমান, উনার সাথে উনিও সমান, প্রত্যেকটি বাহু সমান হবে, তাই সমবাহু ত্রিভুজ বলি। যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু একে অপরের সমান, তাকেই বলে সমবাহু ত্রিভুজ। আমি যেহেতু ফ্রি হ্যান্ডে লিখছি, ফ্রি হ্যান্ডে, তো আমার একটু হয়তো চিত্রগুলো মানে বাহুগুলো ছোট বড় হতে পারে, তোমরা একটু সুন্দর করে লিখে নিবে আর কি। যে এই বাহু, এই বাহু এবং এই বাহু প্রত্যেকটি বাহু সমান হবে, প্রত্যেকটি বাহু কি হবে? সমান হবে। আরেকটা নোট আমি তোমাদের দিতে চাই, যে পরে যদিও আমরা আলোচনা করবো বিষয়টি নিয়ে, তবু একটু এখন লিখে রাখো, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। একটি ত্রিভুজের 3টি কোণ থাকে। একটি ত্রিভুজের ত্রিকোণমিতি মানে কি? 3টি কোণ। একটি ত্রিভুজের কয়টি কোণ থাকে? একটি ত্রিভুজের থাকে 3টি কোণ। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। দেখেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 3 কোণ মানে কি? সমষ্টি মানে যোগফল আর কি। সমষ্টি মানে যোগফল, সমষ্টি মানে হচ্ছে যোগফল। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এটা, 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 এই তিনটি কোণ মিলে কিন্তু আমাদের 180 ডিগ্রি হবে। এই তিনটি কোণ মিলে কি হবে? 180 ডিগ্রি হবে। অর্থাৎ যদি সমবাহুর মধ্যে কিন্তু কোণগুলো সমান হবে, তো কি হবে? এখানে 60 ডিগ্রি,
60 ডিগ্রি এবং 60 ডিগ্রি, তিনটি কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো যে কোনো ত্রিভুজ হোক তার তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হবেই, তখন হচ্ছে সে ত্রিভুজ আর কি। যাই হোক, আমরা সমবাহু ত্রিভুজ গেল, এরপরে আসেন আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমি মুছে দিচ্ছি আর কি। এই পর্যন্ত তোমাদের লেখা শেষ, তাই না? যদি নাও লিখো তাহলে লিখে নাও। সমবাহু, এরপর হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? আমরা প্রথমে পড়েছি সমবাহু ত্রিভুজ, আমরা প্রথমে পড়েছি সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর এখন আমরা পড়ব প্রথমে আমরা পড়েছি সমবাহু, এখন পড়ব আমরা সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে কি? যে ত্রিভুজের দুইটি বাহু সমান হবে। কি লিখবো? যে ত্রিভুজের দুইটি বাহু সমান এবং অন্য একটি বাহু কি হবে? অসমান হবে। অন্য একটি বাহু অসমান হবে। অন্য একটি বাহু কি হবে? অসমান হবে। তাহলে দেখেন এইভাবে হতে পারে আমাদের চিত্রটা। আমার চিত্র হয়ে যাচ্ছে বিষমবাহু ত্রিভুজের। এই যে দেখেন, মনে করেন এখানের বাহু এখানের বাহু, ঠিক আছে? ওই এই দুইটি বাহু এই দুইটি বাহু মনে করেন সমান, কিন্তু এই বাহুটি অসমান, তো তখন হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটি কোণ যে আছে, ওই তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে এই ত্রিভুজের ভিতরে কত ডিগ্রি কোণ থাকবে? 180 ডিগ্রি কোণ থাকবে, ঠিক আছে? তারপর আসেন আমাদের বিষমবাহু ত্রিভুজ। যদিও এই ত্রিভুজগুলো নিয়ে আমাদের ত্রিকোণমিতিতে আলোচনা নেই, তবু আমি তোমাদের জানানোর খাতিরে আমি বলছি আর কি। যে তারপর দেখেন বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু, তো বিষমবাহু ত্রিভুজ আসলে কে? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু অসমান। যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু অসমান। যে কি? যে ত্রিভুজের প্রতিটি বাহু অসমান। যে ত্রিভুজের প্রতিটি বাহু অসমান। তো কি দেখেন, এই যে দেখেন, ওর সাথে ওর বা ওর সাথে ওর কারোর সাথে কারো মিল নেই, এক এক সাইজের আর কি, তখন তাকে আমরা বিষমবাহু বলবো। মানে যে ত্রিভুজের কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই, তাকে আমরা কি বলবো? বিষমবাহু বলবো। তো বিষমবাহু ত্রিভুজের ভিতরে কত ডিগ্রি কোণ আছে? 180 ডিগ্রি কোণ আছে। ধরেন এখানে আছে আপনার, এটা কিন্তু 90 ডিগ্রির বড় হবে, তো ধরেন 120 ডিগ্রি। এখানে আছে মনে করেন কত ডিগ্রি হবে? যে মনে করেন 30 ডিগ্রি আছে। এখানে হচ্ছে 30 ডিগ্রি, কত হলো? 120 আর 130 হচ্ছে 150। আমাদের লাগে কত? মনে করেন আরো 30 ডিগ্রি। তো 30 হচ্ছে 60 আর এখানে 120, তো মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো এই ত্রিভুজের ভিতরে কিন্তু 180 ডিগ্রি আছে। তো সমবাহু গেল, সমদ্বিবাহু গেল, বিষমবাহু গেল। সমবাহু কি ছিল? সমবাহু হচ্ছে এমন ত্রিভুজ যার তিনটি বাহুই সমান। সমবাহু ত্রিভুজ হচ্ছে এমন ত্রিভুজগুলো যার তিনটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। প্রত্যেকটি কোণ সমান। প্রত্যেকটি কোণ সমান হবে। যেমন একটি কোণ যদি হয় 60 ডিগ্রি, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হবে। তারপর আসেন আমাদের সমদ্বিবাহু। সমদ্বিবাহু কি? যে ত্রিভুজের দুইটি বাহু সমান। যে ত্রিভুজের দুইটি বাহু সমান, ওই ত্রিভুজ হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের প্রতিটি বাহু অসমান, মানে কোনো বাহুর সাথে কোনো বাহুর কোনো সাইজের মিল থাকবে না, ওইটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কিন্তু তার ভিতরে কিন্তু 180 ডিগ্রি কোণ থাকবে ঠিকই। তো আমি এখানে নোট আকারে বড় করে লিখে দিয়েছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই কথাটি কিন্তু আমাদের অনেক অনেক জায়গায় কাজে লাগবে, তো মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো লিখে নেন। গেল আমাদের বাহু বেদে ত্রিভুজগুলো। এখন যদি আমরা দেখি যে কোণ বেদে ত্রিভুজ, আসলে কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ, ত্রিকোণমিতি মানে কোণ সংক্রান্ত আলোচনায় কিন্তু আমাদের এই অধ্যায়ে, তবু আমি বাহুগুলোর কথাও একসাথে বলে নিলাম আর কি। যাই হোক, এখন দেখেন ত্রিকোণমিতির
মধ্যে আরো ত্রিভুজের মধ্যে রয়েছে আরো 3 প্রকার ত্রিভুজ। তো ত্রিভুজগুলো কি কি? সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আসলে কে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আসলে কে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তো যদি 90 ডিগ্রিকে যে ত্রিভুজের মধ্যে একটি কোণ 90 ডিগ্রি তাকে যদি সমকোণ বলে, অর্থাৎ এক সমকোণ সমান কত ডিগ্রি? এক সমকোণ সমান হচ্ছে 1, এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণ সমান কত ডিগ্রি স্যার? এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তো আমি কি কথা বলেছি যে যে ত্রিভুজকে মানে যে ত্রিভুজের ভিতরে একটি কোণ সমকোণ মানে একটি কোণ 90 ডিগ্রি আছে তাকে আমরা বলছি সমকোণ। তা বলতে কি আমরা এটা বলতে পারি না যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের আকৃতিটা কেমন হবে? যে সমকোণী ত্রিভুজের আকৃতি হচ্ছে এরকম। সমকোণী ত্রিভুজের আকৃতি হচ্ছে এরকম। এই যে অংশটা এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এটা মনে করেন এটা হচ্ছে আপনার 60 ডিগ্রি, এটা হচ্ছে আপনার 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। দেখেন 180 ডিগ্রি হচ্ছে। তো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তো এক সমকোণ সমান আমরা কি বলতে পারি? 90 ডিগ্রি বলতে পারি। ঠিক আছে। তো দুই সমকোণ সমান কি? দুই সমকোণ সমান দুই সমকোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। দুই সমকোণ সমান 180 ডিগ্রি, তিন সমকোণ সমান 270 ডিগ্রি এবং চার সমকোণ সমান 360 ডিগ্রি। চার সমকোণ সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো দুই সমকোণ সমান 180 ডিগ্রি, তিন সমকোণ সমান 270 ডিগ্রি এবং চার সমকোণ সমান 180 ডিগ্রি। এক সমকোণ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এই গেল আমাদের সমকোণী ত্রিভুজ। তারপর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ আসলে কে স্যার? যে সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে ওনারাই যাদের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। যেমন যে ত্রিভুজের একটি কোণ না স্যার, মনে করেন সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে কি? মানে মনে করেন যে আমি চিত্রের মাধ্যমে প্রথমে বুঝিয়ে দিচ্ছি আর কি, যে এই যে চিত্রটি দেখেন, তো দেখেন এটা কিন্তু 90 ডিগ্রি না, এই কোণটি কিন্তু আমাদের 90 ডিগ্রি না। মনে করেন যদি 70 ডিগ্রি হয়, এটা হচ্ছে আপনার 30 ডিগ্রি। 70 30 100, আর এখানে মনে করেন 80 ডিগ্রি। 80 ডিগ্রি, যদিও এখানে 80 ডিগ্রি হবে না, তবুও আমি দেখিয়ে দিচ্ছি 80 ডিগ্রি। তো এই হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো যে ত্রিভুজের কোণ 90 ডিগ্রি এর চেয়ে ছোট, যে ত্রিভুজের কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট তাকে আমরা কি বলছি? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলছি। যে ত্রিভুজের কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট তাকে আমরা কি বলছি? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলছি। তো আমাদের কিন্তু ত্রিকোণমিতিতে এই সমকোণী ত্রিভুজ এবং এই সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়েই আলোচনা আর কি। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত লিখে নাও। তো চলো আমরা পরে যাই। দেখেন, তারপর আসে আমাদের গেল সমকোণী, গেলেন সূক্ষ্মকোণী, গেলেন। এখন আসছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ।
স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ চেনার উপায় কি, যে ত্রিভুজের কোণ একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হবে। যে ত্রিভুজের একটি কোণ কি হবে স্যার, 90 ডিগ্রির চেয়ে বড়। কি হবে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর, বা আপনারা লিখতে পারেন যে এক সমকোণের বড় হবে আর কি। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর চেয়ে বড়, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় তাকে কি বলছে, স্থূলকোণী ত্রিভুজ বলছে। তাহলে চিত্রটি কি হবে, এই যে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের চিত্র। এই হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের চিত্র। তো এখানে মনে করেন 120 ডিগ্রি আছে, তো এখানে মনে করেন 30 ডিগ্রি যদি হয় 150, আর এখানে 30 ডিগ্রি 180 ডিগ্রি। কিন্তু মুদ্রা কথা হচ্ছে একটি ত্রিভুজের দিন শেষে কিন্তু 180 ডিগ্রি থাকবে। তিনটি কোণ যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু 180 ডিগ্রি পাবেন। তো স্থূলকোণী ত্রিভুজ কি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ এই কোণটি উনার হচ্ছেন স্থূলকোণী ত্রিভুজ। তো আশা করি স্থূলকোণী ত্রিভুজটি বুঝতে পারছো, লিখে নাও। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি এখন ওই লেখাটিও মিটিয়ে দিব, ঠিক আছে? তোমরা তো এটা লিখে নিয়েছো না? চলেন এরপর আমরা দেখি। এখন তো গেল আমাদের ত্রিভুজগুলো, ত্রিভুজ হচ্ছে কত প্রকার, কি সমাচার, এগুলো গেল। এখন দেখেন ত্রিভুজ তো আমরা চিনেছি ঠিকই, ত্রিভুজের কোন বাহুর কি নাম ওইটা তো আমরা জানি না। আমাদের তো আসলে ওইগুলো জানতে হবে। যে দেখেন, আমি একটু উপর থেকে লেখাটা শুরু করছি আর কি। দেখেন, সমকোণী ত্রিভুজে যদি আমি লক্ষ্য করি, সমকোণী ত্রিভুজকে যদি আমি একটু লক্ষ্য করি, দেখেন ধরেন এই যে এই যে হচ্ছে অবস্থা। দেখেন এই কোণটি কিন্তু 90 ডিগ্রি, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদের তো কোন বাহুর নাম কি ওইগুলো জানতে হবে। তো দেখেন এটা হচ্ছে, এই বাহুর নাম হচ্ছে অতিভুজ। যে এই বাহুর নাম হচ্ছে অতিভুজ, এই বাহুর নাম হচ্ছে অতিভুজ। এই বাহুর নাম হচ্ছে, এটা যদি আমাদের কোণ হয়, এইটা যদি আমাদের থিটা ডিগ্রি কোণ হয়, এটা কিভাবে আসলো, কি সমাচার, এটা সবকিছু আমি বলে দিব। ভূমি বা এটার অন্য নাম হচ্ছে সন্নিহিত বাহু, আর ওনার নাম হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। দেখেন তো চিনতে পারছেন কিনা, যে উনি হচ্ছেন লম্ব, তারপর হচ্ছেন উনি ভূমি, এবং উনি অতিভুজ। তো আমাদের তো সমকোণী ত্রিভুজ না, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, তো এটা চাইলে মিটিয়ে দেওয়া যায়। দেখেন এখন কোন বাহু কখন কোন নাম হবে এটা তো অবশ্যই আমাদের চিনতে হবে। এখন আমি এখানে দিয়েছি, আমার সুবিধার্থে দিয়েছি এখানে কোন, যদি কোনো সময় এখানে কোন চাই, বা যদি এটাকেই কোন বলে, তাহলে তো আমাদেরকে একটি বিপদ থেকে উঠে আসতে হবে। তো দেখেন আমরা কি করতে পারি, যে অতিভুজকে কিভাবে মনে রাখবেন, যে সবচেয়ে বড় বাহু হবে। অতিভুজ কি হবে, সবচেয়ে বড় বাহু। অতিভুজ কি হবে, যে অতিভুজ হচ্ছে একটি ত্রিভুজের সবচেয়ে বড় বাহুই হচ্ছে অতিভুজ। দেখেন এই বাহু, এখান থেকে এই বাহু, বা এখান থেকে এই বাহু, এই বাহু আর এই বাহুর তুলনায় কিন্তু এই বাহুটা বড়। মানে এখান থেকে যে একটি বাহু শুরু হয়েছে, এখান থেকে একটি বাহু এই পর্যন্ত আসলো, এইখান থেকে এই পর্যন্ত বাহুটি যে হয়েছে, এবং এখান থেকে যে এই পর্যন্ত যে একটি বাহু হয়েছে, এই বাহুর এখান থেকে এখান থেকে এখান, এই দুইটি বাহুর থেকে কিন্তু অতিভুজ বাহুটি দেখেন বড়। তো আমরা কি বলেছি, যে সবচেয়ে বড় বাহুই হচ্ছে কে, অতিভুজ। সবচেয়ে বড় বাহুই হচ্ছে অতিভুজ, সবচেয়ে বড় বাহুই অতিভুজ। এগুলো কিন্তু লিখবে খাতায়, খাতায় না লিখলে কিন্তু পরে মন থাকবে। তো দেখো সবচেয়ে বড় বাহুই হচ্ছে অতিভুজ, ঠিক আছে? অতিভুজ কি, সবচেয়ে ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহুই হলো অতিভুজ। তারপর আসেন এখন ভূমির অন্য নাম কিন্তু সন্নিহিত বাহু, ভূমি। তো আমরা কিন্তু চিনি যে কোনো একটি ত্রিভুজের
মাটির সংস্পর্শে আছে এমন একটি বাহু হচ্ছে ভূমি। আসলে না, কোণের উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের কোনটি ভূমি কোনটি লম্ব। ঠিক আছে, তো দেখেন এখানে আমার কোণটা আছে এদিকে, কোণটা আছে এখানের সাথে এদিকে। তো দেখেন ভূমির অন্য নাম হচ্ছে সন্নিহিত বাহু। আমি যদি সন্নিহিত বাহু কথাটি দ্বারা আপনাদের বুঝিয়ে দিই, বুঝতে সুবিধা হবে আর কি। সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি স্যার? মনে রাখবেন যে সন্নিহিত মানে সাথে, সাথে লাগানো বা জড়ানো, মনে রাখতে পারেন লাগানো বা সাথে জড়িত, সাথে জড়িত। আর বাহু মানে তো বাহুই, বাহু মানে তো বাহুই। তো দেখেন সন্নিহিত বাহু সাথে লাগানো, আসলে কার সাথে লাগানো স্যার? অবশ্যই কারো না কারোর সাথে লাগানো আছে বলে আমি এখানে সাথে লাগানো কথাটি বলেছি। তো যে সন্নিহিত বাহু হচ্ছে যে বাহুটি কোণের সাথে জড়িত থাকবে। তো এখন বলবেন যে ভাইয়া এখানে তো অতিভুজটাও কোণের সাথে জড়িত। আরে অতিভুজ তো ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহুটি হচ্ছে অতিভুজ। অতিভুজ নিয়ে কোনো কথা নেই যে একটি ত্রিভুজে সবচেয়ে বড় বাহুই হচ্ছে অতিভুজ, একে নিয়ে আর কোনো কথা নেই। তো দেখেন অতিভুজ তো গেল, এখন ভূমি হচ্ছে সন্নিহিত বাহুর, ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। তো আমরা কিভাবে মনে রাখবো যে সন্নিহিত বাহু সাথে লাগানো? কার সাথে লাগানো স্যার? আসলে থিটা কোণ না, যেখানে যে কোনো কোণই থাকতে পারে, যে কোণের সাথে জড়ানো, কোণের সাথে সংস্পর্শে যে বাহুটি থাকবে ওইটা হচ্ছে ভূমি। যে বাহুটি কোণের সাথে লাগানো থাকবে ওইটা হচ্ছে ভূমি। আমরা কি লিখতে পারি? যে কোণের সাথে লাগানো বাহুই ভূমি। কোণের সাথে লাগানো বাহু কি? কোণের সাথে লাগানো বাহু কি আমরা কি বলবো? ভূমি বলবো। তো কিভাবে, কেন ভূমি বলছি আমরা? তো আশা করি তুমি বুঝছো। আমি আবারও বলি যে দেখো ভূমির অন্য নাম কিন্তু এখানে সন্নিহিত বাহু। ভূমির অন্য নাম কি ভাই? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু যদি হয়, সন্নিহিত বাহুকে আমরা কিভাবে বুঝতে পারি? সন্নিহিত মানে সাথে লাগানো বা জড়িত। আসলে কার সাথে লাগানো ভাই? যে সাথে লাগানো হচ্ছে কোণের সাথে, যে বাহুটি কোণের সাথে লাগানো থাকবে তাকে আমরা বলবো ভূমি। তো তুমি বলবে যে ভাই যে অতিভুজ তো কোণের সাথে লাগানো, অতিভুজকে আমরা কি চিনবো? ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহুটি হচ্ছে অতিভুজ। অতিভুজের অন্য কিন্তু কোনো নাম নেই। যে অতিভুজের নাম, অতিভুজের ডেফিনেশন কি? সবচেয়ে বড় বাহু। অতিভুজকে কিভাবে আমরা মনে রাখবো? ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। তারপর হচ্ছে ভূমি। ভূমিকে আমরা এতদিন চিনতাম যে মাটির সাথে লাগানো আছে এমন একটি বাহু হবে ভূমি। আসলে না, ভূমি হচ্ছে কিন্তু কোণের উপরে কিন্তু ভূমি ডিপেন্ড করে। তো ভূমিকে আমরা কিভাবে চিনবো? যে কোণের সাথে লাগানো বাহুই হচ্ছে ভূমি। যে বাহুটি অতিভুজ ছাড়া যে বাহুটি কোণের সাথে জড়িত থাকবে, কোণের সাথে লাগানো অবস্থায় থাকবে, ওইটি হচ্ছে ভূমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আসা হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু। দেখো লম্ব বা বিপরীত বাহু, বিপরীত, এই যে কথাটি এখানে দেখো আমি এখানে লিখছি বিপরীত বাহু। দেখি আমি তোমাদের লেখাগুলো এখানে পর্যন্ত দেখা যাচ্ছে কিনা। বিপরীত বাহু। তো বিপরীত বাহু আসলে কিভাবে মনে রাখবো? লম্ব আসলে কে আমরা কিভাবে চিনবো স্যার? বিপরীত বাহু হচ্ছে ওই বাহুটি যে বাহুটি কোণের উল্টা দিকে থাকবে, অর্থাৎ তার কোণের সাথে কোনো যোগাযোগ বা কোনো সম্পর্ক নেই। যে বিপরীত বাহু কি? যে কোণের সাথে কোনো সম্পর্কই বিপরীত বাহুর থাকবে না। বিপরীত মানে কি স্যার? বিপরীত বাহু মানেই হচ্ছে উল্টা। বিপরীত মানেই হচ্ছে উল্টা। যেমন দিনের বিপরীত রাত, সকালের বিপরীত বিকাল, ছেলের বিপরীত মেয়ে, এরকম আর কি। যে সকাল বিকাল রাত দুপুর, এই হচ্ছে মানে বিপরীত। তো একটার সাথে অন্যটার টোটালি বিপরীত। তো এই হচ্ছে আমাদের কি? লম্ব। তো লম্ব কি? বিপরীত বাহু। কার বিপরীত বাহু স্যার? কোণের বিপরীত। কোণের বিপরীত, কোণের বিপরীত, কোণের বিপরীত। এই যে কোণ, এই যে বাহু, অর্থাৎ কোণের সাথে তার কোনো কি থাকবে না? কোণের সাথে তার কোনো কানেকশন নেই। লিখে দিলাম যে কোণের সাথে তার কোনো
কানেকশন নেই, ওইটা হচ্ছে আমাদের কি বিপরীত বাহু। তো বিপরীত বাহুর অন্য নাম কি লম্ব, বিপরীত বাহুর অন্য নাম কি লম্ব। তো লম্বকে আমরা কিভাবে চিনবো যে সে বিপরীত বাহু, কার বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু, এবং তার কোণের সাথে তার কোনো সম্পর্ক নেই, কোণ থাকবে একদিকে, বিপরীত বাহু থাকবে অন্যদিকে। সরি। তো দেখেন কোণের উল্টা দিকে থাকা বাহু কে, কোণের উল্টা দিকে থাকা বাহু হচ্ছে লম্ব, বা আপনি বলতে পারেন বিপরীত বাহু, লম্ব বা বিপরীত বাহু। তো আমি আবারও একটু রিক্যাপ করে দিচ্ছি যে সবচেয়ে বড় বাহু, ত্রিভুজের মধ্যে যে বাহুটি সবচেয়ে বড় উনি হচ্ছেন অতিভুজ। তারপর আসে আমাদের ভূমিকে, ভূমি হচ্ছে কোণের সাথে লাগানো অবস্থায় যে থাকবে, এই যে এটা হচ্ছে অতিভুজ, এবং অতিভুজ ছাড়া কোণের সাথে লাগানো হচ্ছে ভূমি, ইনি হচ্ছেন ভূমি। এবং কোণের উল্টা দিকে থাকা এই যে কোণ, এবং এই যে উল্টা দিকে আছেন, কোণের উল্টা দিকে থাকা বাহু হচ্ছে লম্ব। তো লম্ব হচ্ছে, লম্বের আরেক নাম কি ভাই, বিপরীত বাহু। লম্বের আরেক নাম হচ্ছে বিপরীত বাহু। আর ভূমি আর এক নাম হচ্ছে কি ভাই, সন্নিহিত বাহু। আশা করি তোমরা এই বাহুদেরকে চিনতে পেরেছো। তোমরা একটু খাতায় তুলে নাও। তো দেখেন আজান আমাদের শেষ হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্লাসটা আরেকটু আগেই শুরু করতে চাইছিলাম। যাই হোক, তো বাহুগুলো কোন বাহুর কি নাম আশা করি তোমরা চিনতে পেরেছো। তো এখন আমরা দেখি চিত্রের মাধ্যমে আসলে আমরা কিভাবে চিনবো যে ওই বাহু অমুক, ওই বাহু অমুক। আমি আশা করি তোমরা এটা লিখেছো, আমি এটা মিটিয়ে দিচ্ছি। চলো আমরা অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা কোন বাহুর কি নাম। চলেন দেখেন, এখানে আমি একটি ত্রিভুজ আঁকলাম এবং কোণ দিলাম উনাকে। হ্যাঁ, আরেকটি আলোচনা রয়ে গেছে যে আসলে আমরা যে এতদিন চিনেছি যে শুধু থিটা, এই থিটাই যে সেই আমরা জানি কোণ, আসলে না, কোণ কিন্তু 6 প্রকার। মানে নবম দশম শ্রেণীর আপনাদের বইয়ে কোণ হচ্ছে 6 প্রকার। কোণ 6 প্রকার। কোণ 6 প্রকার কি? থিটা, ওনার নাম হচ্ছে থিটা, উনি হচ্ছেন আলফা, উনি হচ্ছেন বিটা, উনি হচ্ছেন ফাই, উনি হচ্ছেন গামা, উনি হচ্ছেন ওমেগা। তো কি কোন হচ্ছে 6 প্রকার, কি কি? থিটা, আলফা, থিটা হচ্ছে ইনি, আলফা, বিটা, ফাই, গামা, ওমেগা। তো আমরা চিনি বেশি করে থিটাকে,
তারপর আলফাকে আমরা এখন চিনব, বাকিগুলো তেমন একটি কাজে লাগে না, যদি লাগে তাহলে বিটাটা একটু লাগে আর কি। যাই হোক, এই হচ্ছে 6 প্রকার কোণ আর কি। তো প্রথম হচ্ছেন থিটা কোণ, তারপর হচ্ছেন আলফা কোণ, এরপর হচ্ছেন বিটা কোণ, তারপর হচ্ছে ফাই কোণ, তারপর হচ্ছেন গামা কোণ। ঠিক আছে, তো চলেন আমরা দেখি কোন বাহু কোন ত্রিভুজ। দেখেন এখানে হচ্ছে 90 ডিগ্রি, এখানে হচ্ছে 90 ডিগ্রি। আর আমি কিন্তু তোমাদের বই যেভাবে সিরিয়াল করা ওইভাবে আগাচ্ছি, এখান থেকে এই টপিক, ওইখান থেকে ওই টপিক, এভাবে আনছি না আর কি। যাই হোক, যদি কোনো প্রয়োজন হয় আমি বলে দিব যে কখন কোন টপিক শুরু করবো আর কি। যাই হোক, দেখো যে 90 ডিগ্রি আমি কোণ দিলাম এটাকে, যে মনে করেন আলফা দিলাম, এই যে আলফা দিলাম। তো আলফা কোণের সাপেক্ষে তোমাকে প্রশ্ন করা হলো যে আলফা কোণের সাপেক্ষে তুমি বলো যে এই ত্রিভুজের কোন বাহু কোন কি নাম। তোমাকে কি প্রশ্ন করা হলো যে আলফা কোণের সাপেক্ষে বাহু নির্ণয়, আলফা কোণের সাপেক্ষে কি নির্ণয়, বাহু নির্ণয় করো। এখানে আলফা কোণের সাপেক্ষে আমাদের বাহু নির্ণয় করতে হবে। তো দেখো আলফা কোণের জন্য আলফা কোণ আর বিটা কোণ আর গামা কোণ যে কোণই থাকুক, আমি বলেছি যে ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কি হবে স্যার, অতিভুজ হবে। এক্ষেত্রে এ বি সি। তো দেখুন এসি হচ্ছে কি, অতিভুজকে আগে আপনি লিখে নেবেন। অতিভুজকে তো চেনা সহজ, একেবারে সহজ, যে ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। তো এসি হচ্ছে আমাদের কি, যে অতিভুজ, এসি হচ্ছে আমাদের অতিভুজ। তারপর হচ্ছে এখন হচ্ছে কথা যে ভূমি কোনটি আর লম্ব কোনটি। আমি বলেছিলাম যে মাটির সাথে যে বাহুটি লাগানো আছে ওই বাহুকে আপনারা ভুলেও ভূমি বলবেন না। এই যে দেখেন, তো এখানে তো এই বাহুটি মাটির সাথে লাগানো আছে, কিন্তু আমি কি বলেছিলাম যে বাহুটি কোণের সাথে যুক্ত আছে, অতিভুজ ছাড়া যে বাহুটি কোণের সাথে জড়িত আছে ওনাকে কি বলে, ভূমি বলে। তাহলে আমরা কি বলবো এখানে, যে এবি হচ্ছেন কি আমাদের, এবি হচ্ছেন ভূমি, আর বি আর সি হচ্ছে কি, লম্ব। বি আর সি হচ্ছেন আমাদের লম্ব। দেখেন তো বুঝতে পারছেন কিনা যে এ আর সি হচ্ছে আমাদের অতিভুজ, কারণ ওনারা ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু অতিভুজ। এ আর বি যে ত্রিভুজের কোণের সাথে যে বাহুটি সংযুক্ত থাকবে, যে অতিভুজ ছাড়া ত্রিভুজের কোণের সাথে যে বাহুটি সংযুক্ত থাকবে উনি হচ্ছেন আমাদের ভূমি। তো এই হচ্ছেন এবি হচ্ছেন আমাদের ভূমি, আর যে বাহুটি কোণের বিপরীত পাশে থাকবে, বিপরীত লম্বের আরেক নাম কিন্তু বিপরীত বাহু। তো কি কোণের যে বাহুটি কোণের উল্টা দিকে বা বিপরীত পাশে থাকবেন, বা কোণের সাথে কোনো সংযুক্ত থাকবেন না, কোনো কানেকশন থাকবে না, ওনাকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু। তো আমাদের বিসি কিন্তু হচ্ছে আমাদের লম্ব। এখন এটা যদি আমি থিটা কোণ ধরি, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে যদি আমি থিটা কোণ ধরি, দেখেন তো একটু লক্ষ্য করেন না, এটাকে থিটা কোণ ধরলে কিন্তু হবে না, বলবেন কেন। দেখেন এটাকে যদি আমি থিটা কোণ ধরি, তাহলে অতিভুজ এটা আর ভূমি এটা, লম্ব কি এত বড় হতে পারে? সম্ভবই না। কেন হতে পারে না? এটা হচ্ছে আমাদের পিথাগোরাস একজন বিজ্ঞানী পিথাগোরাস উপপাদ্য দিয়েছিলেন আমাদের একটি, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওইখান থেকে কেন হবে না এটা প্রমাণ করা যায় আর কি। তো যাই হোক, এখানে যদি কোণ হয় এটা, তাহলে কিন্তু হবে না। তো এখানে আমরা যদি ধরে নেই যে থিটা কোণ, তো থিটা কোণ যদি হয় স্যার, দেখেন এখানে থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের জন্য আমরা কি হতে পারে স্যার, দেখেন অতিভুজ তো এসি তো অতিভুজ থেকেই যাবে, কারণ অতিভুজের কোনো চেঞ্জ নেই। ত্রিভুজের বড় বাহু হচ্ছে অতিভুজ হচ্ছে ত্রিভুজের বড় বাহু। কোণের সাথে যে বাহুটি সংযুক্ত থাকে উনি হচ্ছেন ভূমি, অর্থাৎ এখানে বিসি হচ্ছেন ভূমি। এরপর হচ্ছেন এবি। আমরা কিন্তু থিটা কোণের সাপেক্ষে কিন্তু হিসাব করেছি, হিসাব কিন্তু আমাদের থিটা কোণের সাপেক্ষে। তো থিটা কোণের সাপেক্ষে যদি হয়,
কোণের উল্টা পাশে, কোণের বিপরীত পাশে যে বাহুটি থাকবেন উনি হচ্ছেন লম্ব। তো এবি হচ্ছেন আমাদের কি, এবি হচ্ছেন লম্ব, এবি হচ্ছেন আমাদের কি, এবি হচ্ছেন আমাদের লম্ব। এটা তো তোমরা লিখে ফেলেছো না, এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তারপর দেখো এখানে মনে করো এটা জি, এটা এইচ, এটা এফ। ঠিক আছে, তো এখানে আমাকে দিলেন যে ত্রিভুজটি, তোমরা বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমার কাছ থেকে এখানে বোঝা যায় আর কি। যাই হোক, দেখো যে এবার হবে, দেখো জি এইচ এফ, জি এইচ এফ আর কি। তো এখানে মনে করেন যে কি হতে পারে, এখানে থিটা কোণ দেব, এখানে আমরা আলফা কোণ দেব, এখানে এখানে কোনো কোণ দিব না, কারণ এটি হচ্ছে আমাদের সমকোণ। সমকোণে কিন্তু সমকোণের সাপেক্ষে কিন্তু কোনো ত্রিভুজের মানে নাম নির্ধারণ করা যাবে না, কারণ সমকোণ যদি এখানে যদি তোমরা মনে করো যে থিটা কোণ ধরেন, তাহলে থিটা কোণ এখানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অতিভুজ বা ভূমি, এটা হবে অতিভুজ বা ভূমি। এটা কি লম্ব কি এত বড় হতে পারে? লম্ব কিন্তু এত বড় হতে পারে না, কারণ অতিভুজ হচ্ছে একটি ত্রিভুজের সবচেয়ে বড় বাহুই হচ্ছে কিন্তু অতিভুজ। তো লম্ব তো অবশ্যই অতিভুজ থেকে বড় হতে পারে না। তো দেখেন কি হবে স্যার, এখানে দেখেন এখন আমরা প্রথমে হিসাব করব আলফা, আলফা কোণের জন্য, আলফা কোণের জন্য, আলফা কোণের জন্য যদি হয়, তো দেখেন কোনটি অতিভুজ, ত্রিভুজের বড় বাহুর নামই কি, ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর নামই হচ্ছে অতিভুজ। তাহলে আলফা কোণের জন্য এফ কি, আলফা কোণের জন্য এফ হচ্ছে অতিভুজ, আলফা কোণের জন্য এফ হচ্ছে কি স্যার, অতিভুজ, আলফা কোণের জন্য এফ হচ্ছে অতিভুজ। তারপর আসেন যে অতিভুজ ছাড়া ত্রিভুজের যে বাহুটি কোণের সাথে জড়িত থাকবেন উনি হচ্ছেন কি, ভূমি। তাহলে জি অতিভুজ হচ্ছেন এফ, জি হচ্ছে ভূমির সাথে জড়িত, কোণের সাথে জড়িত, তাহলে উনি হচ্ছেন ভূমি। তারপর দেখেন এইচ, এইচ কিন্তু এই আলফা কোণের সম্পূর্ণ বিপরীত পাশে, তো উনি হচ্ছেন লম্ব, উনি হচ্ছেন কি, লম্ব। তো গেলেন আমাদের আলফা। এখন তোমাদের মাথা হতে আলফা, আলফা জিনিসটি টোটালি সরিয়ে নাও, এখন আনো যে থিটা কোণের সাপেক্ষে, আলফা কোণের সাপেক্ষে কিন্তু আমাদের এই পর্যন্তই। এখন আসো থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য কি হবে স্যার, যে এই যে হচ্ছে থিটা এফ, তো অর্থাৎ অতিভুজ তো আর চেঞ্জ হবে না, অতিভুজ হচ্ছে ত্রিভুজের বড় বাহু, তাহলে এটা কিভাবে চেঞ্জ হবে, এটা কোনো চেঞ্জ নেই, এটা আনচেঞ্জড। তারপর হচ্ছে ত্রিভুজের অতিভুজ ছাড়া ত্রিভুজের কোণে যে বাহুটির সাথে সংযুক্ত ওইটা হচ্ছে ভূমি, অর্থাৎ কোণের সাথে জড়িত আছেন এখন এইচ, অতিভুজ ছাড়া কোণের সাথে কে জড়িত আছেন, এইচ, এইচ, তো এইচ কি হবে, ভূমি হবে, এইচ হবে কি, ভূমি, এইচ হবে ভূমি। তারপর দেখেন এই থিটা কোণের টোটালি উল্টো দিকে আছেন জি, তো জি হচ্ছেন কি, জি হচ্ছেন লম্ব, জি হচ্ছেন কি স্যার, জি হচ্ছে লম্ব। তো এই ছিল আমাদের দুইটি। এখন দেখো আমি মানে সিঙ্গেল ভাবে বুঝিয়ে দিচ্ছি আর কি, দুইভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো ত্রিভুজটি যদি এভাবে থাকে, তাহলে ধরেন এখানে 13, এখানে কিন্তু আমি মান হিসাব করে দিচ্ছি না, এখানে মনে করেন 4, এখানে মনে করেন না, এখানে 4 তো সম্ভবই না, এখানে মনে করেন 15, আর এখানে মনে করেন 12। ঠিক আছে, তাহলে দেখেন কেন সম্ভব না বললাম, অতিভুজ তো আর ভূমি আর বাহু লম্ব থেকে ছোট হতে পারে না। তো অতিভুজ কিভাবে চিনবো, যে মনে করে এখানে যদি আমরা একটা আলফা কোণ দিই, আলফা কোণের সাপেক্ষে হিসাব করো, আলফা কোণের সাপেক্ষে কি করব, এখন হিসাব করব যে দেখেন এখানের 15 কি স্যার, 15 হচ্ছে কিন্তু অতিভুজ, 15 আমাদের কি এখানে অতিভুজ, 15 কি স্যার, অতিভুজ, কারণ ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটি হচ্ছে অতিভুজ। তারপর আসেন এখন 12 আমাদের কি, অতিভুজ ছাড়া কোণের সাথে যে বাহুটি সংযুক্ত থাকে উনি হচ্ছেন ভূমি। তারপর দেখেন কোণের সম্পূর্ণ উল্টা দিকে যে বাহুটি থাকেন উনি হচ্ছেন কি, লম্ব, উনি হচ্ছেন লম্ব, অর্থাৎ আমাদের 13 হচ্ছেন এখানে লম্ব
13 কেসার, লম্ব এখানে হচ্ছেন ভূমি, আর উনি হচ্ছেন অতিভুজ। তোমরা এই অংশটি তোমরা লিখে নাও, তারপর আমি দেখছি। তো আজকে আমি এই পর্যন্তই তোমাদের ক্লাসটি রেখে দিলাম, এবং একটু কথা বলি তোমাদের সাথে। কথাটি হচ্ছে যে, মনে করেন আমি কিন্তু আসলে ফোন দিয়ে কীভাবে ক্লাস মনে করেন একটি কাটা হয়ে গেছে, অন্য একটি কীভাবে এসে যোগ করা লাগে, তারপর মনে করেন লেকচারের সময় আমি যে কথাগুলো ভুল বলেছি ওইগুলো কিভাবে ক্রপ করা লাগে ওইগুলো আমি আসলে চিনি না। তো যে কারণে আমি যেভাবেই হয়েছে ক্লাসটি এইভাবেই আপনাদেরকে আপলোড করে দিব আর কি। যদি কথাগুলো অনেক জায়গায় হয়তো একটু ত্রুটি হয়েছে, তো একটু কম্প্রোমাইজ করে নিবে। আর এই ছিল আর কি। তো তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকো, আমি চেষ্টা করব নবম দশম শ্রেণী অর্থাৎ তোমাদের সম্পূর্ণ বইয়ের সবগুলো অধ্যায়কে আলোচনা নিয়ে আসা যায় কিনা। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আমাদের লেকচার নাম্বার এটা হচ্ছে লেকচার 1 আর কি। লেকচার 1 ছিল আজকেরটা। তো আগামী লেকচারে তোমাদের সাথে আবারও দেখা হবে লেকচার 2 নিয়ে। 2-3 দিনের ভিতরে বা 4 দিনের মধ্যে আমি আপলোড করে দিব লেকচার 2 নাম্বারটাও। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে।